তুর্য ড্রাইভিং সিটে বসতেই দাঁতে দাঁত চেপে কিরমির করে উঠল মিথিলা। সে জানতো অর্ণ ড্রাইভিং করবে, কেননা ড্রাইভার সাজ্জাদ রেজার সাথে কোথাও গিয়েছে। এই জন্যেই তো সবার আগে এসে সামনের সিট দখল করে বসেছে। সবটাই অর্ণর কাছাকাছি থাকার প্রচেষ্টা। কতটা কাঠখড় পুড়িয়ে মাকে দিয়ে অর্ণকে শপিং এ যেতে রাজি করেছে। যেখানে তুর্যকে সহ্যই করতে পারে না, সেখানে সেই তুর্যর সাথেই যেতে হচ্ছে। অর্ণ ইচ্ছে করেই তাকে ইগনোর করে পেছনে গিয়েছে। মিথিলা রাগী চোখে তাকালো গাড়ির মিররে। অর্ণকে বিন্দুর পাশে বসতে দেখেই যেন আগুনে ঘি পড়ল। সে নিজ স্থানে বসে ফোঁস করতে লাগলো। পাশ থেকে সবটাই খেয়াল করলো তুর্য। তার কষ্ট লাগলো, তবে মুখে কিছুই বলল না, শুধু তাচ্ছিল্য করে হাসলো। অর্ণ পাশে বসতেই বিন্দু আড়ষ্ট হয়ে চেপে বসে রুহির দিকে। লোকটার থেকে যতই পালানোর চেষ্টা করে, সে যেন ততই তার নিকটে চলে আসছে। বিন্দুর মাথাটা অর্ণর বলিষ্ঠ বাহু বরাবর, গা ছুঁয়ে যাবে যাবে ভাব। বিন্দু সতর্ক হয়ে নিজেকে আরো গুটিয়ে নিতে চাইল। অর্ণ সিটে গা এলিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে ফোন স্ক্রল করছে, যেন সে ছাড়া অন্য কারো অস্তিত্বই নেই এখানে। হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে বিন্দু ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে পড়ল অর্ণর বুকের উপরে। সহসায় ফোন থেকে দৃষ্টি সরিয়ে অর্ণ চাইল মেয়েটির ভরকে যাওয়া মুখশ্রীতে। আকস্মিক এমন কাণ্ডে চমকে উঠল মেয়েটি। তড়িঘড়ি করে ছিটকে সরে গিয়ে কাচুমাচু করে রুহির গা ঘেঁষে বসলো। গাড়ি থামে বড় একটা শপিং মলের সম্মুখে। রুহি নামতেই বিন্দু ঝটপট করে নেমে পড়ল। এতক্ষণে বেচারি একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারল। অভি আর তুর্য দুজন কথা বলতে বলতেই সামনে এগিয়ে যাচ্ছে। রুহি আর বিন্দু মধ্যিখানে ওদের অনুসরণ করে হাঁটছে। অর্ণ পিছনে আছে ফোন কানে, হয়তো কথা বলছে কারো সাথে। মিথিলা অর্ণর পাশাপাশি হাঁটছে। লিফট দিয়ে ওপরে উঠতে হবে, এটাতে চড়তে বিন্দুর বড্ড ভয় লাগে। একবার উঠেছিল, তখন মীরা সাপোর্ট করছে, হাত ধরে তুলে নিয়েছিলেন সঙ্গে করে। লিফটের কাছে আসতেই বিন্দু থমকে দাঁড়িয়ে পড়ল। রুহি জানে বিন্দু ভয় পায়। সে যেই না হাত বাড়িয়ে দিবে, তার আগেই একটি শক্তপোক্ত হাত আঁকড়ে ধরে বিন্দুর নাজুক হাতখানা টেনে উঠিয়ে দিল লিফটে। বিস্ময়ে চক্ষুদয় বড় বড় হয়ে এলো মেয়েটির। চিবু কুচিয়ে চাইল হাতের মালিকের পানে। অর্ণর মুখখানা অত্যন্ত গম্ভীর, এক হাতে ফোন কানে চেপে কথা বলছে, অন্য হাতের মুঠোয় বিন্দুর হাত। দৃষ্টি তার বিপরীতে কোথাও। অর্ণর হাতের মুঠোয় বিন্দুর নাজুক হাতখানা। অর্ণর পুরুষালী হাতের তালুর মধ্যে বিন্দুর হাতটা নেহাতি বিড়াল ছানার ন্যায়। ডাগর ডাগর আঁখি পল্লব ঘন ঘন ঝাপটায় মেয়েটি। বেচারির মুখটা দেখার মতো হলো। পৃথিবীতে এত লোক থাকতে সেই কেন কেন? অস্বস্তিতে বিন্দু নিজের হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলে অর্ণ ঘাড় ঘুরিয়ে শান্ত গম্ভীর দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে। সে গম্ভীর গলায় বলে, ডিস্টার্ব করছো কেন? শান্ত হয়ে দাঁড়াতে পারো না? চোখ কুচকে যায় বিন্দুর। ডিস্টার্ব সে করছে? হনুমান মুখো নিজে ডিস্টার্ব করে অন্যের ঘাড়ে দোষ দিচ্ছে, আবার তুমিও বলা হচ্ছে। ততক্ষণে লিফট থেকে নেমে হাত ছেড়ে দিয়েছে অর্ণ। এতেই যেন স্বস্তি ফিরে পেল মেয়েটি। ওরা সবাই একটা দোকানে ঢুকলো। রুহি ড্রেস চয়েস করছে, বিন্দু বিপরীত দোকানে দাঁড়িয়ে কাচের গ্লাসের মধ্যে সাজিয়ে রাখা কিছু কানের দুল দেখছে। সাদা কালো পাথরের একজোড়া ছোট্ট ঝুমকা দেখিয়ে বিন্দু দোকানিকে বলল, এই কানের দুল জোড়া একটু বের করে দেখান তো ভাইয়া। দোকানি একজোড়া কানের দুল বের করে বিন্দুর হাতে দিল। বেশ সুন্দর দুল জোড়া। বিন্দু জিজ্ঞেস করলো, এটার দাম কত ভাইয়া? ম্যাম, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা মাত্র। দাম শুনে চক্ষু চড়ক গাছ বিন্দুর। সামান্য একজোড়া কানের দুলের দাম 1550 টাকা, তাও আবার পাথরের দুল, সেটাও নাকি আবার মাত্র। বিন্দু বড় বড় চোখে তাকিয়ে বলল, কি সামান্য একটা পাথরের দুলের দাম 1550 টাকা? সেটা কি আপনি মাত্র বলছেন? আবার আপনি কি আমার সাথে মজা করছেন? দোকানদার ছেলেটি খুবই ভদ্র বিনয়ের সঙ্গে বলে ওঠে, এটা কুন্দন পাথরের তৈরি দুল ম্যাম। এসব ইয়াররিং এর দাম একটু বেশি হয়। এটা আমরাও কিনে আনি ম্যাম, আমরা তো আর তৈরি করি না। মুখটা চুপসে গেল বিন্দুর। সর্বমোট তার কাছে টাকাই আছে মাত্র 3000-এর মতো। 1500 টাকা দিয়ে যদি একজোড়া কানের দুলি কিনতে হয়, বাকি টুকটাক কি দিয়ে কিনবে?
যদিও আসার সময় মীরা টাকা নিয়ে সেধেছে, সেই আনে নাই। বিন্দুর বড্ড অকওয়ার্ড ফিল হয় হাত থেকে টাকা চাইতে, আর কতই বা নিবে সে। তাছাড়া সাজ্জাদ রেজা প্রয়োজন মতো কেনাকাটা করার জন্য কার্ড দিয়ে দিয়েছে। এই টাকাগুলো তার টিফিনের জমানো টাকা। বিন্দু কানের দুলজোড়া রেখে দিল, একজোড়া ছোট্ট নীল পাথরের টপ দেখিয়ে বলল, এই দুলজোড়া একটু দেখি তো। দোকানদার ছেলেটি একটু কেমন করে তাকিয়ে টপজোড়া দিল। খুবই ছোট্ট একজোড়া দুল, পরলে একদম কানের লতিতে লেপ্টে থাকবে। ভীষণ ভালো লাগে বিন্দুর। সে জিজ্ঞেস করলো, এটার দাম কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 10,700 টাকা। দাম শুনতেই হোঁচট খেলো মেয়েটি। বিন্দুর হাত ফসকে পড়তে পড়তেই ইন্নিল্লাহ থেকে বেঁচে গেল দুলজোড়া। বিন্দু রাগী চোখে তাকিয়ে বলল, ফাইজলামি পেয়েছেন? হ্যাঁ, বোকা পেয়েছেন আমাকে। 20 টাকার দুলের দাম 10,700 টাকা হয় কি করে? এটা কি সোনা দিয়ে ধুয়ে এনেছেন যে এত দাম? দোকানি ভরকে গেলেও বিন্দুর কথায় ছেলেটি অবাক হলো না মোটেও। এরকমের বহু কাস্টমার আসে যারা পণ্য না চিনেই দরাদরি করে। তাদের কাজই ভদ্রতার সহকারে কাস্টমার হ্যান্ডেল করা। লোকটা ভদ্রতার সহিত বলে, ম্যাম, এটা ডায়মন্ডের ইয়াররিং। ডায়মন্ড? চক্ষু যুগল বড় বড় হয়ে এলো বিন্দুর। সঙ্গে সঙ্গেই সহি সালামতে টপঝোড়া দোকানির হাতে দিয়ে দিল মেয়েটা। ডায়মন্ড আর সে? বড্ড বেমানান আর হাস্যকর না? বিন্দু টপঝোড়া ফিরিয়ে দিতে দিতে বলল, আশ্চর্য, টপের মধ্যে আবার ডায়মন্ড ঢোকাতে কে বলেছে? আচ্ছা, এগুলোর মধ্যে কম দামি কোনো কানের দুল নাই? নো ম্যাম, সরি, এখানে 1000 টাকার নিচে কোনো দুল নেই। আপনি ভেবে খেয়াল করেননি এটা ব্র্যান্ডেড শপ। বিন্দু বিরক্ত হলো। বড্ড বড়লোকদের নিয়ে এই এক জ্বালা। এরা ব্র্যান্ড ফ্র্যান্ড ছাড়া কিছুই বোঝে না। বিন্দু দোকানিকে সরি বলে কেটে পড়ল। তার আর শপিং হবে না, ঢের বুঝতে পারছে। রহিওকে খুঁজতে খুঁজতে এসে বলল, তুই এখানে কি করছিস? ওইদিকে আমি তোকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। তোর হয়েছে? এখানে যে দুল কেনার জন্য দরাদরি করছিল, কথাটা চেপে গেল বিন্দু। সে জানে রুহি শুনলেই এখনই কিনে দিবে, তাই আর বলল না সেটা। রুহি কি যেন ভেবে বলে উঠল, কিছু পছন্দ হয়েছে এখানে? কোনটা নিতে চাস বল আমায়। আর এমনিতেই দেখতে এসেছিলাম, তেমন কিছু না। বিন্দুর কথার পিষ্টে রুহি বলে, আচ্ছা তাহলে এইদিকে আয়, আমি কিছু ড্রেস সিলেক্ট করছি, দেখবি তুই? বিন্দু মাথা নেড়ে রুহির সঙ্গে চলল। ট্রায়াল রুম থেকে বেরিয়েছে মিথিলা, তার ধবধবে ফর্সা দেহে একটা ওয়েস্টার্ন ড্রেস, যেটা হাঁটুর ওপরে পুরো পিঠ উন্মুক্ত, গলাটা অনেক বড়, বুকের বক্ষ বিভাজে খাজ স্পষ্ট। সে হাস্য উজ্জ্বল মুখশ্রীতে গিয়ে দাঁড়ালো অর্ণর সামনে। গদগদ কণ্ঠে বলল, লুক অ্যাট মি অর্ণ, দেখো তো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে। সোফার উপরে পায়ের ওপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে অর্ণ। সে মিথিলার কণ্ঠস্বর শুনে তাকালো না পর্যন্ত তার দিকে। ফোন ঘাঁটতে ঘাঁটতে গম্ভীর গলায় শুধালো, তোর পছন্দ হলে নিয়ে নে। ড্রেসটা খুবই এক্সক্লুসিভ, না দেখলে বুঝবে কিভাবে? একবার দেখে বলো না ড্রেসটা আমাকে মানিয়েছে কিনা। বিরক্ত করিস না, যা যা লাগে ঝটপট নিয়ে নে, আমার সময় নেই। ড্রেসটিতে এত হট লাগতেছে মিথিলাকে, অথচ অর্ণ এক পলক তাকিয়ে দেখলই না। এতে বেশ অসন্তুষ্ট মিথিলা। মেয়েটি রাগে ক্ষোভে গজগজ করতে করতে চলে গেল। শপিং মলে বসে অর্ণকে রাগানোর রিস্ক নিল না। রুহি বিন্দুর জন্য 4টে 3 পিস চুড়িদার নিল সঙ্গে। যদিও বিন্দু নিতে বারণ করছে, রুহি কি কথা শোনার পাত্রী? সে নিজেরও কিছু টপস টি শার্ট কিনলো। বিন্দু নিজের টাকা দিয়ে কিছু চুলের কাটা, কাজল সহ টুকটাক কিনলো। তবে এত কিছুর মধ্যেও রুহির হাত একবারের জন্যেও ছাড়েনি সে। লিফট থেকে শুরু করে গাড়িতেও রুহির হাত ধরেছিল। সে অর্ণকে আর দ্বিতীয়বার সুযোগ দিবে না লিমিট ক্রসিং করার। মিথিলার মুখখানা দেখার মতো ছিল। বেচারি কত কিছুই না প্ল্যান করে আসলো, আর শেষে কি হলো? এক মুহূর্তের জন্যেও পেল না অর্ণকে। ছেলেটা সম্পূর্ণ ইগনোর করলো তাকে। এই যে বাড়িতে আসার পথেও অর্ণ গাড়ি ড্রাইভ করেছে, পাশে ছিল অভি, আর সে যাকে চায়নি সে এসে বসেছে তার পাশে। যদিও তর্জনা তাকে বিরক্ত করেছে, আর না তার দিকে তাকিয়েছে। মিথিলার সেটা নিয়ে মাথা ব্যথাও নেই। সে তো ব্যস্ত নতুন প্ল্যান নিয়ে। একটা প্ল্যান বিফল হয়েছে তো কি হয়েছে?
আবার নতুন করে করবে। দিনের আকাশের নিভু নিভু সূর্যটা পশ্চিমা আকাশে ডুবে গেছে বহু আগেই। ড্রয়িং রুমের সোফায় পা উঠিয়ে আসন পেতে বসে নুডলস খেতে খেতে খুবই মনোযোগ দিয়ে টিভি দেখছে বিন্দু। তার ধ্যান জ্ঞান সব ওই টিভির রঙিন স্ক্রিনে, যেখানে একটি রোমান্টিক হিন্দি মুভি চলছে। স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ছেলে একটি মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঠোঁটে ডিপলি চুমু খাচ্ছে। এমন আপত্তিকর সিন দেখে বিন্দুর গালদয় লজ্জায় লাল টুকটুকে হয়ে উঠল। তবুও সে তার নেত্র পল্লব সরালো তো নাই, বরং রসগোল্লার ন্যায় বড় বড় করে তাকিয়ে রইল টিভি স্ক্রিনে। যদি হয় একা এইরকম রোমান্টিক মুহূর্ত দেখতে কার না ভালো লাগে। পাশে যে কেউ এসে বসেছে মেয়েটি টেরিটুকুও পেল না। প্রচন্ড মাথা ব্যথা করছে অর্ণর। সে সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কপালে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা সাউন্ড করতে করতে ভারী গলায় শুধালো, এক কাপ কফি করে নিয়ে আয় তো চড়ুই পাখি। আকস্মিক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতেই চমকে উঠল বিন্দু। অর্ণর কথাটা অত খেয়াল হলো না। অর্ণকে দেখেই লাফিয়ে উঠে দাঁড়ালো বিন্দু। টিভি স্ক্রিনে তখনও চলছে প্রেমিক যুগলের রোমাঞ্চকর দৃশ্য। তৎক্ষণাৎ খুঁজলেও রিমোটের হদিশ পেল না। মরাটা কোথায় রেখেছে কে জানে। অপ্রস্তুত হয়ে পড়ে বিন্দু। তড়িঘড়ি ছুট লাগালো সিঁড়ি বেয়ে ওপরে। ইস কি লজ্জা! এই লোকটাকে এখনই আসতে হলো। কি ভাবছেন লোকটা? নিশ্চয়ই খারাপ মেয়ে ভাবছে তাকে। মেয়েটির ছুটে যাওয়ার দরুন তার লম্বা মোটা বেনিটা আঁকাবাঁকা করে দুলছে। অর্ণব হৃদয় কুঞ্চিত করে তাকিয়ে আছে বিন্দুর প্রস্থানের পানে। তার মুখবিবর শান্ত গম্ভীর, অথচ দৃষ্টি তীক্ষ্ণ। মেয়েটিকে যদি এই মুহূর্তে মাথায় তুলে একটা আছাড় মারলো কি পাপ হবে? অর্ণর হাতের নাগালে পেয়ে বোধহয় মেরেই দিত। সারাদিনে দৌড়ঝাঁপ করে ক্লান্ত সে। হঠাৎ করে আবার মাথাটাও বেশ ধরেছে। মেয়েটির এমন অবাধ্য হওয়া পেইন বাড়লো বই কমলো না। হঠাৎ কর্ণে অশ্লীল শব্দ পেলে বিন্দুর গমন পথ থেকে ঘাড় ঘুরিয়ে তাকায় সামনে। টিভি স্ক্রিনে চলছে আপত্তিকর মুহূর্ত। চোখ কুচকে এলো অর্ণর, কপাল টান টান হলো। সে বিন্দুর আধ খাওয়া নুডলসের বাটি হাতে উঠিয়ে নিল কাঁটা চামচের ডগায়। নুডলস তুলে মুখে নিয়ে টিভি দেখতে দেখতে বিড়বিড় করে আওড়ালো, ইডিয়েট। এ আমি কি দেখছি ভাইজান? আপনি নুডলস খাচ্ছেন? আকস্মিক ঝুমার উচ্চস্বরে থতমত খেলো অর্ণ। অপ্রস্তুত হলো খানিকটা, তবুও হাত থেকে নুডলসের বাটি রাখলো না। খেতে খেতেই গম্ভীর গলায় শুধালো, আজকাল চোখে একটু বেশিই দেখা ধরেছিস ঝুমা। মুখটা অফ করে কফি দিয়ে যা রুমে। অর্ণ নিজের কথার সমাপ্তি ঘটিয়ে গটগট করে চলল নিজের রুমের উদ্দেশ্যে। বেচারি ঝুমা তখনও কৌতূহলী চোখে তাকিয়ে রয়েছে। সে কখনো অর্ণকে নুডলস খেতে দেখেছে কিনা মনে পড়ছে না। অপছন্দের খাবার কিনা। এছাড়াও আশ্চর্যের বিষয় হলো মিনিট খানেক আগে এখানে বিন্দুকে এই বাটিতে নুডলস খেতে দেখেছে। কিছুই বুঝে উঠতে পারছে না ঝুমা। অর্ণ কি বিন্দুর এটো খাবার খেলো? ধ্যাত, সে এসব কি ভাবছে? এটা কি আদেও সম্ভব? মেয়েটি বেকুবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন বোকার মতো মাথা চুলকালো। বিন্দু রুমে যেতে ধরেও গেল না, নিজের রুমে ঢুকলো। কিছুক্ষণ উপন্যাসের বই নাড়াচাড়া করলো। আগামী সপ্তাহে এক্সাম, অথচ পড়তেই মন চায় না। কদিন ধরে মনটা দাদির জন্য কাঁদে। ফোনে কথা বলেও যেন শান্তি পাচ্ছে না। হঠাৎ বিন্দুর দৃষ্টি পড়ল ড্রেসিং টেবিলের উপরে। এগিয়ে গেল মেয়েটি। একটা শপিং ব্যাগ দেখে একটু অবাক হলো, কেননা শপিং ব্যাগের উপর যে লোগো ডিজাইন, এই দোকান থেকে সে কিছুই কেনেনি। তাছাড়া বিকালে যে শপিং করে এনেছে সেগুলো সব ওয়ার্ড্রপে রাখা। বিন্দু কৌতূহল হয়ে শপিং ওপেন করলো। শপিং ব্যাগের ভেতরে আরো ছোট ছোট প্যাকেট 2-3টা। বিন্দু এবার আর নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারে না। সে ব্যস্ত হাতে পিন আপ করা প্যাকেটগুলো ছিঁড়তে শুরু করলো। ভেতর থেকে যা বেরিয়ে এলো এতে বিন্দুর চোখ অবাক লোচনে কপালে উঠল। বিকেলে শপে যেই সাদা কালো পাথরের দুল জোড়া দেখেছিল, সেই জোড়া চিনতে এক বিন্দুও ভুল হলো না মেয়েটির। ডায়মন্ডের সেই দুল সহ সেই স্টলে তখন যতগুলো কানের দুল দেখেছিল সবগুলো এখানে বিদ্যমান। মুখ হা হয়ে গেল বিন্দু, বিস্ময়ে নেত্রমণি বেরিয়ে আসার উপক্রম। হতবাক হয়ে কেবল তাকিয়েই রইল সে। তার চোখে মুখে কেবল প্রশ্ন আর প্রশ্ন।
কে এসছে ঘরে? কে রেখে গেল এগুলো? ফুল খাবি আয়, কতক্ষণ ধরে মীরা মা তোকে ডাকছে, কানে শুনছিস? ও মা, এতগুলো ইয়াররিংস কোথা থেকে এলো ফুল? বিন্দুকে ডাকতে ডাকতেই রুমে আসলো রুহি। বিন্দুর কাছে আসতেই তার চোখ ছানা বড়া। এ তো দুল। মেয়েটির হাত আপনা আপনি চলে গেল মুখে। রুহি অবাক হয়ে বলে। ও মাই গড, এগুলো কি ফুল, কোথায় পেলি? বিন্দু নিজের হতভম্ব মুখশ্রীতে বলে। জানি না, কে যেন আমার অজান্তে এগুলো ঘরে রেখে গেছে। ঘরে? ঘরে কেউ এইভাবে দিয়ে যাবে? তোর কোথাও ভুল হচ্ছে না তো ফুল? শপিং মলের ভেতরেই হয়তো কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। রুহির কথার সঙ্গে সঙ্গেই বিন্দু দৃঢ়ভাবে বলে ওঠে। অসম্ভব, এটা কিভাবে হবে? শপিং ব্যাগগুলো ছিল তোর ভাইয়ের হাতে। তুই আর আমি তো খালি হাতে একসঙ্গেই আসলাম। কারো জিনিস ভুলে কি করে আসবে? অবাক হওয়ার বিষয় কি জানিস? এই যে দুলজোড়া দেখছিস না, এটা আমি বিকেলে দেখে দরাদরিও করে এসছিলাম। তোর মনে নেই তখন একটা দোকানে ডাকতে গেলি তখন? রুহি গভীর ভাবনায় পড়ে গেল। বিন্দু ঠিকই বলেছে, শপিং ব্যাগ ছিল অর্ণর হাতে, এক্সচেঞ্জ হবার প্রশ্নই আসে না। কিন্তু কথা হচ্ছে এগুলো রুম পর্যন্ত তো আর হেঁটে হেঁটে আসেনি। কেউ নিশ্চয়ই রেখে গেছে, কিন্তু কে রেখে গেল? কিন্তু এগুলো কে রাখবে ফুল? বাইরে থেকে কেউ রুম পর্যন্ত আসা তো ইম্পসিবল। বাড়ির ভেতরেও তো এমন কেউ নেই, তাহলে? বুঝতে পারছি না আমিও, এত টাকার গহনা কে পাঠালো? বিন্দুর কথা শুনে রুহি কিছুটা চিন্তিত গলায় বলল। এগুলো এখন কি করবি ফুল? রেখে দিবি? অসম্ভব, চিনি না, জানি না কে দিয়ে গেছে। কালকে আমরা সেই দোকানে গিয়ে খোঁজ নিয়ে আসব। সেখানে গেলে নিশ্চয় কোনো না কোনো প্রুফ পাবো। আপাতত এগুলো এখানে থাক। সময় বহমান, প্রবাদে আছে নদীর স্রোত আর সময় কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে ফাইনালি বিন্দুর পরীক্ষার দিন চলেই এলো। সকাল 8টা, নাস্তা করে কাগজপত্র গোছগাছ করে একদম রেডি হয়ে মীরার দরজার সম্মুখে এসে দাঁড়ালো বিন্দু। করাঘাত করলো কপাটে। ভেতর থেকে মীরার অনুমতি শোনা মাত্রই ভেতরে প্রবেশ করলো বিন্দু। মীরা মেয়েকে দেখে হাসলো, বলল। একেবারে রেডি হয়ে ফেলেছো? ভালো করেছো। প্রথম দিন আগে গেলেও ভালো। বিন্দু মৃদু গলায় বলল। আপনার ফোনটা একটু দেবেন? মীরা চট করেই বুঝে গেল বিন্দু কেন ফোন চাইছে। সে বেডসাইড টেবিল থেকে ফোন এনে দিতেই বিন্দু মীরার বেলকনিতে যেতে যেতে কাউকে ফোন করলো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই বিন্দু সালাম ঠুকলো। ওপাশ থেকে জবাব দিতেই বিন্দু বলে। কেমন আছেন কাকা? ওপাশ থেকে শোনা গেল ফারুকীয় কণ্ঠ। ভালোই আছি মা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার পরীক্ষা শুরু হয়েছে, আমার জন্য দোয়া করবেন। তোর জন্য সবসময় দোয়া করি রে মা। জীবন অনেক বড় হ, ঠান্ডা মাথায় লিখবি, তাড়াহুড়ো করবি না একদম। চাচার কথা শুনে বিন্দু মৃদু গলায় বলল। মনে থাকবে কাকা। কাকি কেউ বললেন, দাদি কই, তার কাছে একটু দিন। কিছু সেকেন্ডের মধ্যেই রোকেয়া বেগম ফোন ধরলেন। বিন্দু রিনরিনে গলায় বলল। কেমন আছো দাদি? শরীরটা এখন কেমন লাগছে? বেশ কিছুদিন ধরে অসুস্থ রোকেয়া বেগম। বিন্দুর মনটা তার জন্য ছটফট ছটফট করে। সব ফেলে ছুটে যেতে ইচ্ছে করে দাদির কাছে। পরীক্ষার জন্যেই আটকে গেছে। বৃদ্ধা রোকেয়া বেগম বলে। এখন ভালো আছি মনি, তোর শরীর ভালো তো? হ্যাঁ, আজকে আমার পরীক্ষা দাদি, তুমি আমার জন্য দোয়া করো। পরীক্ষাটা শেষ হলেই তোমার কাছে চলে আসবো। তৎক্ষণাৎ বৃদ্ধা কণ্ঠে হাসির আওয়াজ শোনা গেল। রোকেয়া বেগম বলল। আচ্ছা আচ্ছা, আসবি, মন দিয়ে লিখবি। দোয়া করি আল্লাহ যেন তোর মনের সকল আশা পূরণ করে। দাদি নাতি কথার মাঝে সাজ্জাদ রেজা তাড়া দিলেন। মীরা দুই মেয়ের কপালে চুমু খেয়ে আদর করে অনেক উপদেশ দিলেন। সাজ্জাদ রেজা নিজেই এলেন, দুই মেয়ের নিজস্ব সিট খুঁজে দিলেন। বিন্দু আর রুহির সিট পাশাপাশিই রয়েছে। ভদ্রলোক বিন্দুর মাথায় হাত বুলিয়ে বলল। একদম ভয় পাবেন না আম্মু, যতটুকু পারেন সুন্দর করে ঠান্ডা মাথায় লিখবেন, ঠিক আছে? বিন্দুর বুকটা যেন বড় হয়ে গেছে সাজ্জাদ রেজার কথা শুনে। সে মনে মনে বড্ড নার্ভাস। এই যে বাবার মতো ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বেশ ভালো লাগে তার। সাজ্জাদ রেজার এই ভালোবাসায় বড্ড শান্তি শান্তি লাগে বিন্দুর বুকে। বিন্দু দম দিয়ে মাথা নেড়ে সম্মতি দিল।
দুপুর এক অদ্ভুত সময়, সকাল চলে যায় ব্যস্ততার চাপে, সন্ধ্যা আসে আবেগের ছায়া টেনে, কিন্তু দুপুর সে যেন এক নিঃশব্দ প্রেমিক যাকে কেউ খেয়াল করে না, অথচ সে ঠিক এসে পড়ে জানালার রোদের ভেতর দিয়ে। গরম ভাতের ধোয়া, ঝিম ধরা চোখ, আর দূরে কারো রেডিওতে বাজতে থাকা পুরনো কোনো গান, সব মিলিয়ে দুপুর যেন এক অলস কবিতা। কখনো সে নিয়ে আসে বিরক্তি, কখনো তীব্র ঘুম, আবার কখনো নিঃসঙ্গতা। কিন্তু আজ যদি ভালো করে শোনা যায় তবে দুপুর আসলে বলে, বাকি দিনের গল্প তো এখনো বাকি। পরীক্ষা শেষ করে হলরুম হতে কেবল বেরিয়েছে মেহেদি। ক্লান্ত তার দেহ মন দুটোই। সে অনেক ভেবেছে, দেখেছে নিজের অনুভূতির থেকে পালিয়ে অনেক দূরে। ফলাফল কি হলো? সে কি আদেও পালাতে পেরেছে? বরং বিন্দুর প্রতি আরো মরিয়া হয়ে উঠেছে। অসহ্য এক যন্ত্রণায় কাটিয়েছে এতদিন। সব শেষে বুঝেছে বিন্দু ছাড়া সে ভালো নেই, থাকবেও না। ছেলেটির ভেতর এবার উদিত হয়েছে এক অদম্য জেদ। সে কেন অর্ণর কথা মতো বিন্দুকে ছেড়ে দিবে? সে আর পালাবে না, বরং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। একজন মেয়েকে দুজন ভালোবাসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। সে নিজের পথ বদলাবে না। দূর থেকে বিন্দু, রুহি আর বৃষ্টিকে আসতে দেখে নড়ে চড়ে দাঁড়ালো মেহেদি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিন্দুর দিকে। মেয়েটি ঘেমে নিয়ে একাকার, মায়াবী মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। শুধু শুধু নিজেকে কষ্ট কেন দিবে সে? ওরা কাছে আসতেই মেহেদি বলে, ফার্স্ট এক্সাম কেমন হলো? ঝাঁকানাকা। তোর? বৃষ্টির কথা শুনে মেহেদি মেয়েটির মাথায় গাড্ডা দিয়ে বলল, তোর কাছে কে জানতে চেয়েছে বেতনি? আমি তো রুহির ফুলকে জিজ্ঞেস করেছি। কথাটা যে বিন্দুর দিকে তাকিয়েই বলেছে। বিন্দু হৃদয় জোড়া কুঞ্চিত করে একত্রে করে ফেলে। মেহেদির প্রশ্নে তার চোখে চোখ রাখে সে। মুখটা শুকনো, তবুও সেই চিরচেনা অভিমানী ভঙ্গিতে সে প্রশ্নটা ছুড়ে দেয়, আপনাকে আমি চিনি না, আপনি কি আমাকে চেনেন? মেহেদি হালকা হাসে, ঠোঁটের কোণে খেলা করে একরাশ অনুতপ্ত মেশানো দৃষ্টি। ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, পারিনি। এখন আবার নতুন করে চিনবো, তাতে সমস্যা কোথায়? বিন্দু কপট রাগ দেখিয়ে বলল, বেশি ভাবওয়ালা মানুষের সঙ্গে আমি চলি না, কথাও বলি না। মেহেদি মাথা ঝাঁকিয়ে বলল, তোর চলতে হবে না, আমি চালিয়ে নিব। কথাও বলতে হবে না, আমি বলবো, তুই পাশে দাঁড়িয়ে শুধু শুনবি, ব্যাস। রুহি একটু বিরক্ত হয়ে বলল, তুই আবার কি শুরু করলি মেহেদি? আগের মতো আড্ডা দিচ্ছিস না, কথা বলছিস না, কেমন দূরে দূরে থাকিস কেন? এক্সাম নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম, বুঝলি? মেয়ে হয়ে জন্মেছিস তো, ছেলেদের কষ্ট বুঝবি কি করে? ফেল করলে বিয়ে দিয়ে দেবে, স্বামী নিয়ে বিন্দাস ঘুরবি, খাবি, ঘুমাবি। আহ কি সুখ! ছেলে হয়ে হয়েছে যত জ্বালা। পরীক্ষায় ফেল আসলে আব্বু নিশ্চিত রিক্সা ধরিয়ে দেবে। একবার ভাব, আমি যদি রিক্সা চালাই, তোর বান্ধবীকে আমার কাছে বিয়ে দেবে? ঘটনা কি বন্ধু? তুমি তো এত পড়া পাগলা নয়, হঠাৎ এত সিরিয়াস হলে যে, কাহিনীটা কি? রুহির কথা শুনে মেহেদি হাসলো। লেখাপড়া করে প্রতিষ্ঠিত না হলে সাজ্জাদ রেজা বিন্দুকে তার হাতে কেন তুলে দিবে? মেহেদির বাবার ইচ্ছে তার ছেলে পুলিশ অফিসার হবে। মেহেদি তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। সে কিছু বলতেই যাবে, তার আগেই বিন্দু বলে ওঠে, আজকে আমাদের সেখানে যাবার কথা ছিল, মনে আছে? চল না গিয়ে দেখি। ব্যাগটা এনেছিস? রুহির কথায় বিন্দু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। 3 মেয়ের পদচারণা ধীরে ধীরে দূরে সরে যায়। মেহেদি দাঁড়িয়ে থাকে সেই দুপুরের রোদ্দুরে। কাঁধে ঝুলে থাকা ব্যাগ, মুখে একটুখানি হেরে যাওয়া ছেলে মানুষই অভিমান। রোদটা তার কপালে পড়ে ঝিলিক দেয়। দুপুর যেন ফিসফিসিয়ে বলে ওঠে। তপ্ত দুপুর মাথায় নিয়েই ওরা আজ পঞ্চমবারের মতো সেই শপিং মলে আসলো। সেই ঘটনার পরের দিনই বিন্দু আর রুহি এসেছিল সেই দোকানে, তবে ফিরে গিয়েছিল আশাহত হয়ে। সেদিন যে লোকটা দোকানে ছিল তাকে না পেয়ে ফিরে যেতে হয়েছে। তারপরেও 3 বার এসেছে, ফলাফল শূন্য। বিন্দুর ভাবনার মাঝে একজন অর্ধবয়স্ক লোক আসলো। আপনারা আবার এসেছেন? বলল। রুহি আমতা আমতা করে বলল, আপনি তো জানেন আঙ্কেল, আমরা এক অজ্ঞাত ব্যক্তিকে খুঁজছি। সেদিন বলেছিলাম না, সে আপনাদের সব থেকেই এগুলো কিনেছে। আমরা শুধু তার পরিচয়টা বের করতে চাই। আপনার ছেলে কোথায় গিয়েছে, কবে আসবে? ভদ্রলোক বললেন। সে তো হজে গিয়েছে, আগামী মাসে আসবে।
হতাশার নিঃশ্বাস টানে বিন্দু সহ সবাই। এবারও খুঁজে পেল না তাকে। বিন্দু জানতে চায়, খুব করে জানতে চায়, কে দিয়েছে তাকে এগুলো। বিন্দু হাতের শপিং ব্যাগ থেকে কানের দুলগুলো দেখিয়ে বলল, আচ্ছা আঙ্কেল, এখানে আনুমানিক কত টাকার গহনা হবে বলতে পারবেন? এই, তুই কি এগুলো বেচে খাওয়ার চিন্তা করছিস? অবাক হয়ে বলে ওঠে বৃষ্টি। বিন্দু শুনেও উত্তর দিল না। এগুলো লোকটা এর আগে একবার দেখলেও অতটা খেয়াল করেনি। সে অর্নামেন্টস গুলো নেড়ে চেড়ে সবগুলো দেখে বলে ওঠে, 5 লাখ টাকার তো হবেই। 5 লাখ? বিস্ময়ে মৃদু চেঁচিয়ে উঠল বিন্দু। বাকিদের চোখ ও ছানা বড়া। বিন্দুর চোয়াল ঝুলে হা। তার মতো একটি মেয়েকে 5 লাখ টাকার অর্নামেন্টস কে দিবে? রুহি অবাক হয়ে বলে, আপনি শিওর 5 লাখ টাকা? লোকটা তৎক্ষণাৎ দৃঢ় গলায় বলে ওঠে, হ্যাঁ, এখানে এই দোলজোড়াই দামই হচ্ছে 3.5 লাখের মতো। এগুলো ডায়মন্ড। বৃষ্টি হতবুদ্ধি গলায় শুধালো, আচ্ছা, আপনাদের সিসিটিভি ফুটেজটা একটু দেখাবেন প্লিজ? পুলিশ কেস ছাড়া সিসিটিভি ফুটেজ দেখানোর রাইট নেই। আপনারা এখন আসুন, গ্রাহকদের ঢোকার জায়গা দিন। লোকটা বিরক্ত হয়ে চলে গেল। বিরক্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বারবার একটা জিনিস নিয়ে জ্বালাতন করলে সে তো বিরক্ত হবেই। হতাশ হলো বিন্দু। এবারেও খুঁজে পেল না সে অজ্ঞাত সেই ব্যক্তিটিকে। এতটা সময় নীরব দর্শকের মতোই দাঁড়িয়েছিল মেহেদী, যেন সে বোঝার চেষ্টায় আছে কিছু। আচ্ছা, সে ছাড়া এমন লাক্সারি অ্যামাউন্ট কে ব্যয় করবে বিন্দুর পিছনে? ঝিরঝিরে পাখির ডাকে সন্ধ্যা নামছে, যেন দূরে কেউ বাঁশির সুর বাজাচ্ছে। টিমটিমে সূর্যটা ধীরে ধীরে ঘোরে পশ্চিম দিগন্তের দিকে। দিনের শেষ আলোটা কেমন যেন বুকের ভেতর কাঁপন তোলে, যেন কোনো অমোঘ ডাক আসে সূর্যের হাত ধরে। এই যে রং বদলে যাওয়া আকাশ, এই যে কুয়াশার মতো আবছা আলো, সবকিছুতেই একটা অপূর্ণতা থাকে। তবুও কি মায়াবী, কি গভীর। পাখির ঝাঁক উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে। পাখিদের ডানা ঝাপটার শব্দ, হালকা বাতাসে পাতার সরসর, সবটাই গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছে রুহি। এই গধূলি বিকাল তার বড্ড পছন্দের। ছাদের রেলিং এর ওপর কনুই ভর দিয়ে হাতের তালুতে গালদয় ঠেকিয়ে একমনে পাখিদের নিড়ে ফেরা দেখছে রুহি। সঙ্গীত ছাড়া প্রকৃতি বিলাস কিন্তু বড্ড পাচ্ছে রঙ্গনা। হঠাৎ কারো ফিসফিসানি শুনে হকচকিয়ে গেল মেয়েটি। মেয়েটির পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে সাদি। আকস্মিক সাদিকে এত কাছে দেখে ভড়কে গেল রুহি। সেই রাতে কথা মনে পড়তেই লজ্জা পেল বেশ। আস্তে করে সরে যেতে চাইল। সাদি ও ভদ্র ছানার ন্যায় সরে গিয়ে রেলিং এর পিঠ ঠেকিয়ে টান টান হয়ে দাঁড়ালো। একে তোর গাল দুটো এমন লাল দেখাচ্ছে কেন? তুই কি কোনোভাবে সেদিনের জন্য লজ্জা পাচ্ছিস? হাঁপানো রোগী? মেয়েটির গালদয় টেনে দিতে দিতে বলল সাদি। রুহির হাত গালে চলে গেল। ইস, লোকটা কি করে বুঝলো যে সে লজ্জা পাচ্ছে? রুহি এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে কিছু বলবেই তার আগেই সাদি বলে ওঠে, আরে লজ্জাবার কিছু নেই, ওটা তো আমার প্রেমিকাকে দিয়েছিলাম, তোকে না। ব্যাস, রুহির লাজ লজ্জা সব উড়াল দিল মহাকাশে। মেয়েটি কটমট করে বলল, অসভ্য অসাধু লোক। কোথায় আপনার সেই প্রেমিকা? তাকে রেখে আমায় কেন চুমু খেলেন? কথাটা বলেই ভ্যাবাচাকা খেলো নিজেই। লজ্জায় আঁকড়ে ধরলো তাকে। সাদি দুষ্টু হেসে একদম মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো। চেহারায় রাগি রাগি ভাব টেনে বলল, চুমু আর চুম্মার পার্থক্য বুঝিস না গাধে। চুমু খেয়েছে কি? ইস, কি লজ্জা! কেন যে কথা বলল, নিজের গালে নিজেরই দুইটা দিতে ইচ্ছে করছে এখন। এলোমেলো দৃষ্টি ফেলে রুহি মিনমিন করে বলল, ওই একই তো হলো, আমায় কেন দিবেন? আমি চুমু খেলে তোর অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়বে হাঁপানো রোগী। যেমন বন্ধ হয়েছিল, নিঃশ্বাস আটকে গিয়েছিল, এখন বল কিভাবে চুমু খেয়েছি তোকে? সাদির এমন কথা শুনে হতবাক রুহি। শান্তশিষ্ট ভদ্র সাদ ভাই কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে না? মেয়েটি লাজুক স্বরে বলল, আপনি তো এমন নন সাদ ভাই, এত নির্লজ্জ কবে থেকে হলেন? তুমি আছো বলেই অচেনা বিকেলগুলো হঠাৎ করে চেনা লাগে। হঠাৎ থেমে যাওয়া হাওয়া যেন তোমার নিঃশ্বাসের মতো শান্ত গভীর। তুমি আছো বলেই নির্জন দুপুরে ছায়ারা কথা বলে, তাদের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে তোমার এক ফোঁটা হাসির আলো।
রুহি অবাক হয়ে শুনে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির আবেগ মাখানো কণ্ঠে কবিতা। শাদিকে এত আবেগপ্রবণ হতে কখনো দেখেনি। এ যেন আগের শাদির সাথে আজকের শাদিকে খুঁজে পেল না সে। শাদি ওই নীল আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালো মেয়েটির হতবুদ্ধি মুখশ্রীতে। কোমর ছুঁই ছুঁই সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে বৈরী হাওয়ার তোড়ে। শাদি আর এক কদম এগিয়ে দাঁড়ায় রুহির কাছে। এলোমেলো হয়ে উড়ে যাওয়া চুলগুলো গুজে দিল মেয়েটির কানের গোড়ায়। বড্ড আদুরে মেয়েটি, দেখলেই ইচ্ছে করে ছুঁয়ে দিতে। কবে মেয়েটি প্রাপ্ত হবে, কবে পরিপূর্ণ করে সে পাবে? ক্রমশই অধৈর্য হয়ে পড়ছে যেন সে। শাদি রুহির চুল গুজে দিতে দিতেই বলে উঠল, তোমার চোখে দেখি আমি অদেখ এক নীল আকাশ, যেখানে স্বপ্নেরা ওড়ে নিঃশব্দে, নির্ভয়, নিঃসংশয় আস। তোমার হাসি যেন ভোরের রোদ, আবার মনের অন্ধকারে ফোটায় আলোর মধ্যে। চুপি চুপি তোমার নাম ধরে বাতাসে হারায় যায়, কিন্তু হৃদয় জানে তুমি আসো। প্রতিটা নিঃশ্বাসে ঢেউ ওঠায়, তোমার ছোঁয়ায় গলে যায় আমার সব অভিমান। তুমি ছাড়া যেন মুছে যায় জীবনের সকল মান অভিমান। তুমি আছো বলেই কবিতা লেখে কলম, তুমি নেই তো সবই ফাঁকা, নিঃসঙ্গ জীবন কলম। তুমি হলে মেঘলা দিনে হঠাৎ রোদ ঝরে পড়া, তুমি ছাড়া প্রেম ওটাতে কেবল শব্দে জড়ানো সাড়া। রুহি চোখ বন্ধ করে রইল। শাদির এমন প্রেমময় কবিতা খুব মনোযোগ দিয়েই শুনল। কেমন যেন একটা অনুভূতি হলো তার দেহ জুড়ে। কি নাম দিবে এই অনুভূতির? শাদি ভাই কি এমন কবিতা তাকেই ডেডিকেট করে বলল? রুহির ঠোঁট কেঁপে উঠল কিছু বলার তাড়নায়। শাদি মুগ্ধ চোখে দেখছে তার ছোট্ট প্রিয়াকে। শাদির দৃষ্টি আটকে আছে রুহির তীর করে কাঁপতে থাকা ওষ্ঠপুটে, কম্পিত বন্ধ চোখের পাতায়। শাদি মেয়েটির সদ্য উদিত অনুভূতিকে এক বালতি পানি ঢেলে মেয়েটির বন্ধ চোখের পাতায় ফু দিয়ে বলল, তুই এমন কাবাকাবি করছিস কেন ইডিয়েট? তুই কি ভেবেছিস এই কবিতা তোর জন্য? নো ওয়ে, এটা আমি আমার পিচ্ছি প্রিয়াকে ডেডিকেট করে বলেছে। ব্যাস, ফট করে চোখ মেলে তাকালো রুহি। এতক্ষণে ভালো লাগাটুকু যেন ডানা ঝাপটে উড়ে গেল। এত বড় অপমান! মেয়েটি রাগী কণ্ঠে বলল, আপনি আসলেই একটু বেশি বোঝেন। অসহ্য, অসভ্য, অসাধু, আতপাগল লোক কোথাকার। কথাটা বলেই মেয়েটি ছুটে যায় ছাদ থেকে। রুহির প্রস্থান পানে তাকিয়ে শব্দ করে হেসে উঠল শাদি। সে ইচ্ছে করেই এখন থেকে তাড়িয়ে দিল মেয়েটিকে। মেয়েটি সামনে থাকলেই খালি ছোঁয়ার জন্য হাত নিষ্পিস করে। মেয়েটিকে রাগাতেও তার বেশ লাগে। শান্তি পায় পিচ্ছি মেয়েটির রাগে লাল মুখটা দেখতে। রাত নেমেছে নিস্তব্ধ ডানায়, চাঁদেরা যেন চুরি করে গায়। তপ্ত চোখে তারার মিছিল, ঘুমিয়ে পড়া শহরের ভেতর খিল। পায়ের শব্দে ভয় চমকে ওঠে, আলোর নিচে ছায়া চুপচাপ ছোটে। কার যেন নিঃশ্বাস ঘাড়ের খুব পাশে, চেনা মুখটাও আজ অচেনা লাগে। বাতাস কাঁপে, দরজা হেলে পড়ে, ঘরের কোণে কেউ কি বসে মরে। আধার হাসে ঠোঁট চেপে ধীরে, রাতের গল্প লেখা অদ্ভুত নীলে। কেউ কি ডাকে নাকি ভ্রম, রাতের সাথে খেলতে এসো, তবু করোনা কম। চাঁদনি রাত বেশ ভালো লাগে বিন্দুর। তার অনেক ইচ্ছে একদিন তার প্রিয় মানুষটির হাতে হাত রেখে জনমানবহীন নিস্তব্ধ সড়কের ফুটপাতে পিলপিল করে হাঁটবে, রিকশায় চড়ে শহর ঘুরে দেখবে। জীবনে কিছুই পায়নি সে, না কখনো শহর ঘুরে দেখেছে। ইচ্ছেগুলোকে তালা মেরে রেখেছে কোনো একদিন প্রিয় পুরুষটির সাথে পূরণ করবে। আচ্ছা, আসবে কি এমন কেউ যে তাকে পাগলের মতো ভালোবাসবে? এমন কেউ আসবে যে তার ব্যথায় সেও ব্যথা অনুভব করবে? বিন্দু এমন একজনকে চাই, অর্থ না থাকুক, যার বুক ভরা ভালোবাসা আর সম্মান থাকবে তার জন্য। হঠাৎ গাড়ির আওয়াজে চমকে উঠল মেয়েটি। আকাশে আজ থালার ন্যায় মস্ত বড় একটি চাঁদ দেখা যাচ্ছে। নিস্তব্ধতায় আকস্মিক গাড়ির শব্দটা তীব্র শোনালো। চাঁদ দেখায় ধ্যানমগ্ন বিন্দুর ধ্যান ভঙ্গ হলো তৎক্ষণাৎ। রাত কয়টাই জানে না সে, তবে চারদিকে ছড়িয়ে পড়া অম্বরে তলিয়ে থাকা নিস্তব্ধতাই জানিয়ে দিচ্ছে রাত গভীর। ঘুমিয়ে পড়ছিল বিন্দু। আচমকা ঘুম ভেঙে গেল তার, আসলো না। কদিন ধরেই কেমন অদ্ভুত অস্থিরতায় ঘিরে রেখেছে তাকে। ব্যালকনির গ্রিল ধরে রাতের চাঁদ দেখছিল সে। গাড়ির শব্দ অনুসরণ করে তাকিয়ে রইল সেদিকে।
চোখে তার কৌতূহল। এত রাতে কে এলো? গাড়িটি শেখ বাড়ির নয়, এটা চিনতে অসুবিধে হলো মোটেও। কোনো সরকারি গাড়ির মতো লাগছে। গাড়ি থেকে নেমে এলো একজন কালো পোশাক পরা যুবক। সে গিয়ে পেছনের দরজা খুলতেই বেরিয়ে গেল অর্ণ। অর্ণ বেরুতেই যুবক লোকটা হাত কপালে ঠেকিয়ে সেলুট জানালো। ললাটে ভাঁজ পড়ে বিন্দুর। এভাবে তো প্রশাসনের নিচু কর্মকর্তারা সেলুট দেয় সিনিয়র অফিসারদের। হোয়াইট শার্ট, কালো জিন্স প্যান্ট, এক হাতে কোটখানা শৈল কাঁধে ঝুলিয়ে রাখা, অন্য হাতে গলায় চেপে থাকা টাই ঢিলে ঢালা করতে করতেই বাড়ির সম্মুখে পা বাড়িয়েছে সে। বিন্দু অর্ণকে এত রাতে দেখে অবাক হলো। সেদিনের পর আর দেখা হয়নি। সে কেন শাদি মারি অর্ণ কাউকেই দেখতে পায়নি তাদের। শুনেছে কোনো জরুরি কাজে চলে গেছে। এতে অবশ্য মেয়েটির সুবিধাই হয়েছিল। শাদি তো বিকালেই আসলো। এই লোক এত রাতে কেন? বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। বিন্দু না চাইতেও রুম থেকে বেরিয়ে নিচের দিকে চলল। ঝুমার দুদিন ধরে প্রচন্ড মাথা ব্যথা, জ্বর। এখন কলিং বেল বেজে উঠলেই তাকে অসুস্থ শরীর নিয়ে উঠে আসতে হবে। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও দরজা খুলে দিতে এলো। দেখা যাবে সময় মতো দরজা না খোলায় এই রাত দুপুরের হাঁক ডাক ছুটতে হবে। অথচ বোকা মেয়েটি জানেই না অর্ণ যত রাতেই আসুক কখনো কাউকে বিরক্ত করে না। অর্ণ যেই না চাবি দিয়ে দরজাটা খুলতে যাবে অমনি দরজাটা খুলে গেল। এমন ঘটনায় অবাক হলো অর্ণ। বিন্দুকে এত রাতে দরজা খুলতে দেখে ভ্রুদয় কুঞ্চিত হলো। অর্ণ ভেতরে প্রবেশ করতেই বিন্দু দরজা খানা বন্ধ করে দেয়। অর্ণকে চলে যেতে দেখে আমতা আমতা করে আনত মাথায় বিনবিনে গলায় বলল, খাবার দিব? যদিও ভদ্রতার খাতিরেই বলা। এত রাতে এসেছে, নিশ্চয়ই না খাওয়া। না জিজ্ঞেস করলে কেমন দেখায় না? অর্ণ এক পলক শান্ত দৃষ্টিতে তাকালো মেয়েটির নত মুখশ্রীর দিকে, গম্ভীর গলায় শুধালো, না, কফি করে নিয়ে আয় রুমে। রুমের কথা শুনতেই আঁতকে উঠল বিন্দু। আবার রুমে? অসম্ভব। অর্ণ ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে কফি নিয়ে রুমে না আসলে তোর খবর আছে চড়ুই পাখি। অর্ণর এমন তির্যক ধমক খেয়ে ভীত হয়ে পড়ে বিন্দু। তড়িঘড়ি করে চপ্পল পায়ে ছুটে যায় কিচেনে। এখন মনে হচ্ছে দরজা না খুললেই ভালো হতো। হনুমান মুখ লোকটার সারা রাত বাহিরে মশার কামড় খেয়ে কাটিয়ে দিত। বিন্দু ঠিক 5 মিনিটের মধ্যেই কফি হাতে দাঁড়িয়ে রইল অর্ণর দরজার সামনে। যেই অভিজ্ঞতা হয়েছে তারপরেও কোন সাহসী ভেতরে প্রবেশ করবে? এতটাও সাহসী নয় বিন্দু। আচ্ছা, কফিটা দরজার সামনে রেখে গেলে কেমন হয়? এইভাবে দাঁড়িয়ে থাকলে গাছের মতো শিকন গজাবে। আচমকা ওপাশ থেকে অর্ণর গম্ভীর কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল বিন্দু। আশ্চর্য, লোকটা ভেতর থেকে কিভাবে বুঝলো সে দরজায় এসে দাঁড়িয়েছে? কফির কাপে ধোঁয়া উঠছে, গন্ধটা ছড়িয়ে পড়েছে রুমের চারপাশে। তার থেকেও বেশি ছড়িয়ে পড়েছে অদৃশ্য উত্তাপ। বিন্দু তখনও ঠাই দাঁড়িয়ে দরজার কোণে, নিঃশব্দে। এতকাল যা কিছু ভয় তা যেন জড়িয়ে ধরেছে তাকে। পেছনে হাঁটতে চাইলেও পা জোড়া জমে গেছে মাটিতে। বিন্দুর কাপা কাপা হাতে ধরা কফির কাপটাই গরম ধোয়া চট পাকিয়ে উঠছে। বুকের ভিতর অজানা আশঙ্কায় ধুকপুক করছে হৃৎপিণ্ড। দরজার ওপাশ থেকে অর্ণর কণ্ঠস্বর আবার ভেসে এলো, তোর শেকড় গজানোর আগেই ভেতরে আয় চড়ুই। আমি আসলে কিন্তু তোর জন্য ভালো হবে না। অর্ণের কণ্ঠে বিরক্তির ছোঁয়া, অথচ চোখে অন্য কিছু। বিন্দু একটুও কথা না বলে দ্বিধা দ্বন্দ্ব সংশয় ঠেলে ধীরে পা টেনে ভেতরে ঢোকে। সুঠাম দেহি গতরে এখন কালো টি শার্ট ট্রাউজার অর্ণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করতে ব্যস্ত। পারফিউমের কড়া ঘ্রাণ এসে ঠেকলো বিন্দুর নাসারন্ধ্রে। ঠোঁট কেঁপে ওঠে মেয়েটির, গলায় শুকনো খসখসে আওয়াজ, কফি। অর্ণ ঘাড় ঘুরিয়ে তাকায় মেয়েটির পানে। অর্ণ কাপটা নিয়ে এক ঢোক খায়। ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তি খেলে যায় নিঃশব্দে। মুহূর্তেই রুম জুড়ে নেমে আসে গা ছমছমে এক নিঃশব্দতা। পর মুহূর্তেই চক্ষুদয় কুচকে ঘুরে দাঁড়ালো সে, গম্ভীর গলায় শুধালো, এটা কফি নাকি বিয়ে বাড়ির শরবত? বিন্দুর ললাটে ভাঁজ পড়ে। সে তো চিনি একদমই বেশি দেয়নি। সে জানে অর্ণ কিভাবে কফি খায়, সেবার খেয়াল করেছিল। মেয়েটি আমতা আমতা করে বলল, আমি তো চিনি ঠিক মতোই দিয়েছি, যেমনটি আপনি খান। অর্ণ চোখ পাকিয়ে তাকিয়ে বলল,
আমার থেকে বেশি বুঝিস তুই? নিজেই খেয়ে দেখ, ধর। অর্ণ গম্ভীর কাপ এগিয়ে দিল বিন্দুর দিকে। বিন্দু সত্যি সত্যিই কাপটা নিয়ে ঠোঁট ছোঁয়াতেই মৃদু গোঙানি দিয়ে উঠতে চোখে হাসলো অর্ণ। তেজহীন ক্ষীণ গলায় বলল, সাবধানে, পুড়ে যাবে। তেতো কফি খেয়ে বিন্দুর মুখের স্বাদ বিদঘুটে হয়ে গেছে, যার প্রভাবে কিঞ্চিত মুখটা কোচকে এলো। লোকটা এই তেতো কফি কি করে খায় আল্লাহ পাকি জানে। বিন্দু মৃদু গলায় বলে, চিনির পরিমাণ তো ঠিকই আছে, শুধু শুধু মিথ্যা কথা কেন বললেন? অর্ণ ঠোঁট এলিয়ে হেসে ফেলে। নিঃশব্দে তার ঠোঁটে খেলা করে অদ্ভুত রকমের প্রশ্রয়। কফির কাপে বিন্দুর ঠোঁট ছুঁয়ে দেওয়া স্থানে নিজের ঠোঁট ছোঁয়ায়। ভাবলেশহীন মুখে বলে, তুই যখন বলেছিস তাহলে হয়তো ঠিকই আছে। অর্ণর এমন কাজে চমকে ওঠে মেয়েটি। বিন্দুর গলা শুকিয়ে আসে, গায়ে একটা শিহরণ খেলে যায়। ভয়ে, লজ্জায়, উৎসাহে কেমন জানি ঠোঁট শুকিয়ে যায়। বিন্দু তড়িঘড়ি করে কেটে পড়তে চাইল। যেই না পেছন ফিরে দরজার অভিমুখে পা ফেলে, তৎক্ষণাৎ তার কর্ণ ভেদ করল অর্ণর রাশভারী গলার স্বর। তোকে যেতে বলেছি আমি? নিস্তব্ধ কক্ষে অর্ণর তির্যক ধমকে গা ছমছম করে উঠল বিন্দুর। জমে রইল জায়গায়। অর্ণ কফির কাপে ছিপ দিয়ে গম্ভীর গলায় বলল। অর্ণর প্রশ্নে বিন্দু অবাক হলো। এক্সাম কেমন হলো? সন্ধ্যায় সিমি এসেছিল পড়াতে? বিন্দুর প্রশ্নের প্রতি উত্তর আসলো না বিপরীত ব্যক্তির থেকে। অর্ণ ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে আগুন, ঠোঁটে জমাট আবেগ যেন। একটু হেঁটে বিন্দুর একেবারে সামনে দাঁড়িয়ে পড়ে, তারপর নিচু গলায় বলল, সিমি এখন থেকে এক্সাম শেষ হওয়া পর্যন্ত রোজ পড়াতে আসবে, মন দিয়ে পড়বি। হঠাৎ অর্ণের নিকটে আগমন। এই অনুভূতিগুলো মেঘহীন আকাশে বজ্রপাতের মতো। এক মুহূর্তে কিছুই নেই, পর মুহূর্তে হৃদয় জোড়া আলোড়ন। বিন্দু পিছিয়ে যেতে চাইলে 2 কদম, তবে তার পালানোর পথ বন্ধ হয়ে পিঠ ঠেকে গেল বন্ধ দরজায়। বিন্দুর আখিদয় ভীত হয়ে উঠল। অর্ণর এক হাতে কফির মগ, অন্য হাতটি বিন্দুর বাহু ঘেঁষে বন্ধ দরজার উপরে। মেয়েটি আটকে গেল বলিষ্ঠ হাতের ফাঁকে। অর্ণকে এত কাছে দেখে মরুভূমির ন্যায় গলাটা শুকিয়ে এলো বিন্দুর। এক ধাক্কায় অর্ণ তার বাহাত দিয়ে বিন্দুর চিবুকে স্পর্শ করে মুখটা উপরে তোলে। তাদের চোখে চোখ পড়ে। এক মুহূর্ত, সেই এক মুহূর্তেই সময় থেমে যায়। বাইরের বাতাস জানালার পর্দা ওড়ায়। রাত নিঃশব্দ হয়। চাঁদের আলো জানালা পেরিয়ে ঘরে ঢোকে। বিন্দু অর্ণর ওই তীক্ষ্ণ চোখে চোখ রাখতে পারে না। সে দুম করে চোখ নামিয়ে আনলো পায়ের পাতায়। অজানা আশঙ্কায় মুখটা ফ্যাকাশে তার। অর্ণ মেয়েটির রক্তশূন্য মুখশ্রীতে তাকিয়ে হাক্কি টোনে বলে, ভাবছিস কেন চড়ুই পাখি? কিছু করছি আমি? বিন্দুর চোখ ছলছল করে ওঠে। ভেতরের একটা বিস্ফোরণ যেন গলা পর্যন্ত এসে আটকে থাকে। মেয়েটি কাপা কাপা স্বরে মিনমিনে গলায় বলে, আপনি আবার সেদিনের মতো করবেন না তো? কোন দিনের কথা বলছিস? বরফের মতো ঠান্ডা স্রোত অর্ণর গলায়, যেন সে কিছুই বোঝে না। বিন্দু ফট করে বলতে পারল না কিছু। মাথা চিবুকে ঠেকিয়ে আনত হয়ে দাঁড়িয়ে রইল। ভয় পাচ্ছিস আমায়? অর্ণ ঠোঁট চেপে হাসে। ধীরে ধীরে তার কণ্ঠ আর গম্ভীর নয়, বরং কোমল। বিন্দু তড়িৎ গতিতে আনত মাথাটা উপর নিচ বাঁকায়। উপর নিচ ঝাঁকায়। সে অর্ণকে বড্ড ভয় পাচ্ছে এই মুহূর্তে। অর্ণ তাকিয়েই ছিল মেয়েটির নত মুখশ্রীতে। তার দৃষ্টি ভিন্ন, একেবারেই শান্ত। মেয়েটির সহজ স্বীকারোক্তিতে সে নিঃশব্দ হাসল। অর্ণ একচোট এগিয়ে আসে, এতটাই কাছাকাছি যে বিন্দুর কাঁধ কাঁপতে থাকে। গলা থেকে গলিয়ে ফেলতে চায় কিছু বাণী। শত চেষ্টা করেও ব্যর্থ মেয়েটি। অর্ণ নিজেদের দূরত্ব ঘুচিয়ে আনলো। তারপর হঠাৎ অর্ণ মেয়েটির থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে উপরের দিকে তুলল। তারপর বিন্দুর কপালের মধ্যেখানে খুব ধারালো একটি গাঢ় চুমু এঁকে দিল সে। খুব শান্ত,
খুব মৃদু আকস্মিক পুরুষালী ওষ্ঠপুট ললাটে অনুভব করতেই চোখ খিচে ফেলল বিন্দু। সর্বাঙ্গ আতঙ্কে থরথরিয়ে কাঁপল। বিন্দুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আবারও বড্ড ভুল করে ফেলেছে এ ঘরে এসে। অর্ণ ধীরে ধীরে হাতটা মেয়েটির গালে রাখে। বিন্দুর দৃষ্টি নিচু, কণ্ঠ একরাশ কাপা আবেগে আচ্ছন্ন। কান্নারা যেন গলায় আটকে চেপে বসেছে। তপ্তাস্ত্র চক্ষু ফেটে মসৃণ গালদয় ভিজিয়ে দিয়ে গেল। এর পরপর ফাঁকা ঢোক গিলে মেয়েটি বহু কষ্টে ধরা গলায় বলে ওঠে, আপনি আবার। অর্ণ মেয়েটির কথা সম্পূর্ণ করতে দিল না। মেয়েটির ঠোঁটের উপর আঙ্গুল রাখে, তর্জনী দ্বারা আটকে দিল মেয়েটির ঠোঁট জোড়া। কেঁপে উঠল বিন্দু। অর্ণ গম্ভীর স্লো ভয়েসে শুধালো, চুপ, কিচ্ছু বলিস না, আজ শুধু দাঁড়িয়ে থাক। বিন্দু কথা বলতে চায়, পারেও না। তার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। সে শুধু দাঁড়িয়ে থাকে, একটু জোরে একটু সাহসে। অর্ণ ধীরে ধীরে মাথাটা ঝুঁকে আনে, মেয়েটির কপালে কপাল ঠেকিয়ে দিল। এবার যেন বিন্দুর নিঃশ্বাস আটকে আসে গলায়। নিজেকে আটকাতে পারে না, মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। এবার কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার সাথে এমনটা কেন করছেন? আপনি কেন আমাকে আবার নিজের কাছে ডেকে নিলেন? কেন কেন? একে অপরের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে দুজনের মধ্যে। বিন্দু ছটফট করে উঠল, অর্ণ সরল না। নিঃশব্দে অনুভব করল মেয়েটির দেহের কম্পনটুকু। সে ধীর গলায় শুধালো, কারণ তোকে দূরে রাখলে আমার শান্তি থাকে না, আর কাছে আনলে তোর শান্তি থাকে না। এখন তুই বল, কারণটা আমি ভাঙবো? থেমে যায় অর্ণ। পুনরায় ভারিক্ষী গলায় বলল, ভয় পাস না, আজ তোকে ছুঁইনি, কিন্তু একদিন তোকে শুধু ছুঁবো না, তোকে পেয়ে যাব। তুই তখন আমার হবি, একান্ত আমার। সেই দিনের অপেক্ষায় রইলাম চড়ুই পাখি। অর্ণ এবার পিছিয়ে যায়, কফির কাপ টেবিলে রেখে রকিং চেয়ারে বসে। বিন্দু স্তব্ধ ঠায় দাঁড়িয়ে কাঁপছে। ইচ্ছে করছে এক ছুটে বহু দূর চলে যেতে, কিন্তু নড়ার শক্তিটুকুও হয়ে উঠল না। নেত্রমণি হতে অবিরাম বৃষ্টি ঝরছে। অর্ণ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস টেনে বলল, যা, এখন ঘুমা। আজ শুধু তোর চোখে দেখলাম, তুই পালাতে পারিস না আর। তুই তো আটকে গেছিস আমার এই নীল চোখে। এতক্ষণ যেন হতবুদ্ধি হয়েছিল বিন্দু। অর্ণর কণ্ঠে নিজের হুঁশে আসে। ছুটে ফিরে যায় রুম থেকে। পাগুলো যেন জলে ভিজে গেছে। তার মনে হয় কিছু একটা বদলে গেছে চিরতরে। রাতটা যেন থেমে যায়। অর্ণ পেছন থেকে বলে ওঠে, চড়ুই পাখি। অর্ণর শীতল কণ্ঠস্বর শুনে বিন্দু থমকে দাঁড়ায়। পেছন ঘুরে না ঠায় দাঁড়িয়ে পড়ে। ভালোবাসা মানেই দুর্বলতা, কিন্তু আমি দুর্বল নই। তবু কেন আমি দুর্বল হয়ে যাচ্ছি চড়ুই পাখি? আমার থেকে পালানোর বৃথা চেষ্টা ভুলেও করবি না। ফলস্বরূপ তোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। এক মুহূর্ত বিন্দু দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে, যেন তার গোছানো জীবনটা ঘূর্ণিঝড়ের প্রভাবে বিলুপ্তি ঘটবে, যেন কোনো অশুভের ছায়া তার সুখের ছোট্ট জীবনটা আগমনের পূর্বাভাস দিয়েছে। কেমন ঘোরের মধ্যে আছে বিন্দু, তাকে ছুঁয়ে দেওয়া হয়নি আজ, তবুও সে যেন ভেতর থেকে টলমল করছে। এলোমেলো পায়ে ছুটে যায় মেয়েটি, আর কখনো পেছনে তাকায় না। অপ্রত্যাশিত অনুভূতি এক একটা জীবনের চাবিকাঠির মতো, যেন ভেতরে লুকিয়ে থাকা দরজা খুলে দেয়, যেগুলোর অস্তিত্ব হয়তো আমরাই জানতাম না। কখনো তা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কখনো চুপিসারে হৃদয়ের এক কোণে বসে থাকে, এক ফোঁটা জল কিংবা এক চিলতে হাসির মতো। সূর্যের আলো জানালার পর্দা ঠেলে ঘরে ঢুকছে। বিছানায় অর্ণ অর্ধেক শরীরটা ঘুরিয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, অথচ ঘুম নেই। সে হঠাৎ উঠে বসে। ঘড়িতে 8:25। শরীরের উপর চাপা ক্লান্তি, মনে এক রাশ ভার। সকাল ডাইনিং টেবিলে বেশ জমজমাট মনোরম দৃশ্য। সাদি, রুহি, মারিদ, রাসেল খান, হেনা খান, সাজ্জাদ সহ সবাই উপস্থিত সেখানে। অর্ণ সিঁড়ি বেয়ে নামতে নামতে তীক্ষ্ণ দৃষ্টি বুলায় সর্বত্রে। অর্ণকে দেখে মীরা বলল, এ মা, অর্ণ, তুমি এত সকালে? কাল গভীর রাতে ফিরলে, এখন আবার উঠে পড়লে। অর্ণ হালকা মাথা নাড়ে, মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই। চেয়ার টেনে বসতে বসতে গম্ভীর গলায় শুধালো,
ঘুম আসে না, তাছাড়া কাজ আছে, বেরোতে হবে। মারিদ পাশের চেয়ারে এসে বসে বলে। কর্নেল মানুষ, ঘুম মানেই যেন শত্রু। রুহি হেসে ওঠে। আর আমাদের ঘুম মানেই জীবন। আহ, কি শান্তি! এত প্যারা নিয়ে তোমরা ঘুমাও কি করে বলো তো? সাদি বসছে রুহি পাশের চেয়ারে। সে রুহির কানে কানে বলে, বড় হও, কিভাবে নির্ঘুম রাত কাটাতে হয় প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব। সাদির কথা শুনে কপাল গোটালো রুহি। তার কথার আগামাথা কিছুই বুঝল না সে। ভেংচি কাটলো মেয়েটি, কপট রাগ দেখিয়ে বলল, আপনার কাছে শিখতে যাব কোন দুঃখে শুনি? বলছি না আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না, তারপরেও বেহায়ার মতো সেদের সাথে কথা বলতে আসেন কেন? সাদি রুহির ছেলে মানুষের কথা শুনে মনে মনে হাসলো। কথা না বলে থাকবে সে? মেয়েটি জানে তার দহন, যদি টের পেত তবে রাগে নয় বুকে জড়িয়ে রাখত। খাবার টেবিলে খেতে খেতে সকলের মাঝে টুকটাক আলাপ চলমান রইল। অর্ণ অবশ্য হু হ্যাঁ করে চলেছে, আর বিন্দু এখানে যেন তার কোনো অস্তিত্বই নেই। নীল রঙের একটা 3 পিস, মাথায় ঘোমটার মতো টানা, লম্বা চুলের বেনিটা ওড়না গলিয়ে বেরিয়ে আছে। মেয়েটি নিজের দিকেই তাকিয়ে আছে, একটুর জন্যেও নিচের দিকেই তাকিয়ে আছে, একটুর জন্যেও ঘাড় পর্যন্ত নাড়ল না। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ালো না বিন্দুর শুকনো মুখখানা। আজকে দ্বিতীয় পরীক্ষা। রেডি হয়ে বেরিয়েছে বিন্দু আর রুহি। গাড়ির কাছে আসতেই দেখলো অর্ণ গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, স্বভাব সুলভ গম্ভীর মুখে। বিন্দু দ্বিতীয়বার আর চোখ তুলে তাকালো না, চুপচাপ পিছনের সিটে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যেই গাড়ি থামে গন্তব্যে। বিন্দু রুহি নেমে গেল। গেটের কাছে আসতেই দেখা হলো মেহেদি তার বৃষ্টির সাথে। পরীক্ষা শেষ হতে প্রায় দুপুর হয়ে গেল। পরীক্ষার বিভিন্ন আলোচনা করতে করতেই এগিয়ে চলল অর্ণ। আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, পরনের সকালের সেই মেরুন রঙের শার্টখানা, ফর্সা মুখ লাল হয়ে গেছে। লোকটা যে এখানেই ছিল বুঝতে বাকি নেই কারো। রুহি ভাইকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে গেল ভাইয়ের দিকে, অবাক হয়ে বলল, এ কি ভাইয়া, তুমি এইখানেই ছিলে, বাসায় যাওনি? অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর পানে। মেয়েটি মুচকি হেসে বিদায় দিচ্ছে মেহেদি আর বৃষ্টিকে। তার দৃষ্টি যেন আগুন, অথচ শান্ত দিব্যি দাঁড়িয়ে। অর্ণ মেয়েটির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, না, গাড়িতে ওঠ। রুহি উঠে বসলো। বিন্দু এসে উঠতে নিলেই অর্ণ তীক্ষ্ণ স্বরে বলল, সামনে বস। বিন্দু তাকালো না, নিচের দিকে তাকিয়েই মৃদু গলায় বলল, পেছনে বস। আমি ছাড়া গতি কি তোর? সামনের দরজা খুলতে খুলতেই বজ্রগম্ভীর রাশভারী গলায় বলল অর্ণ। বিন্দু দুম করে শ্বাস টানলো, বিনা বাক্যে গিয়ে সামনের সিটে বসলো। সারা রাত ঘুমোতে পারেনি মেয়েটি। রাত ভোর নিঃশব্দে কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছে। অনেক ভেবেছে এবং সিদ্ধান্তও নিয়েছে, আর তো কিছুদিন। পরীক্ষাটা একবার শেষ হলেই চলে যাব নিজের স্থানে, নিজের জন্মস্থানে। এই কদিন না হয় এড়িয়ে চলে কাটিয়ে দিবে, নয়তো লাঞ্ছনার শিকার হবে। সে চায় না এটা কেউ জানুক, কেউ বুঝুক কিছু। কলঙ্ক যে বড্ড ভয় পায় মেয়েটি। গরম রোদের মধ্যে বিকেলের আলোটা গার্ডেনের পাতায় পাতায় সোনালি খেলে যাচ্ছিল। রুহি একটা খুদে গ্লাভস পরে জয়ফুলের গাছে পানি দিচ্ছিল মন দিয়ে। চুল এলোমেলো, মুখে ঘামের ঝিলিক, আর ঠোঁটে অল্প একটা হাসি। সব মিলিয়ে যেন একটা লাজুক বসন্ত। ঠিক তখনই পেছন থেকে কেউ ধীরে ধীরে এসে চুপচাপ দাঁড়ালো। তুই গাছ না মানুষ, যত্ন করছিস বুঝলাম, কিন্তু এত প্রেম দিয়ে পানি দেওয়া কি বাধ্যতামূলক? রুহি চমকে ঘুরে তাকালো। সাদ ভাই, আপনি আবার কখন এলেন? সে হেসে পানির পাইপটা নিজের হাতে নিল। রুহি দিতে চাইল না, টানাটানিতে হুট করে পাইপটা কাত হয়ে গেল সোজা সাদির গায়ে। পানি ঝরতে লাগলো ওর শার্ট বেয়ে। সাদি হিম হয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। তুই আমাকে একেবারে নদীতে ফেলে দিলি না? রুহি হাত দিয়ে মুখ চাপা দিয়ে হেসে ফেলে। আমি ইচ্ছে করে করিনি। আপনি যেভাবে পেছন থেকে এসে দাঁড়িয়েছেন, জলই তো হবে। তুই না, গাছ না, গাঁজা খড়ি। সাদি জলের গন্ধ মেখে শার্ট ছেড়ে টেনে বলল, আচ্ছা, তুই তো গাছ পরিচর্যা করিস, আমার প্রেমের পরিচর্যাটা কবে থেকে করবি? রুহি এবার একটু থমকে গেল, চোখের কোণটা ভিজে, ঠোঁট জবাব খুঁজে পায় না।
মাঝে মাঝে স্বাদীর কথা বুঝতে পারে না, নিশ্চয়ই আবার সেই প্রেমিকা নিয়ে পড়বে। একটু পরে নিজেকে সামলে নিয়ে বলল, আগে নিজের শার্ট শুকান, তারপর না হয় প্রেমের ভাবনা আনবেন। নিব, আগে তুই এই জুঁই ফুলটা নে। স্বাদী তার পেছনের গাছ থেকে এক টুকরো জুঁই তুলে রুহির চুলে গুজে দিল। রুহি চোখ বড় বড় করে তাকালো। এ কি আপনি কি করছেন? ফুলটা ঠিক জায়গাতে বসেছে, এখন শুধু তোর মনটাকে বসাতে পারলেই হয়। রুহি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। হাসিটা যেন পলক ফেলার আগেই হারিয়ে গেল ঠোঁটের কোণে। নিশ্চয়ই আবার প্রেমিকা চেপে বসেছে লোকটার মাথায়। রুহি ওই বিষয়ে আর কথা বাড়ালো না। তার কেন যেন স্বাদীর প্রেমিকার কথা শুনতে ভালো লাগে না। মেয়েটি একটু পরে বলল, আপনি এত কথা বলেন কিভাবে? কারণ তুই চুপচাপ থাকিস, তাই আমাকে শুরু করতে হয়। আমার শব্দ আর তোর নীরবতা মিলে দারুণ একটা কাব্য হয়। একটা হাওয়া এলো, দুজনেই চুপ। ফুলগুলো নড়ে উঠল, পাতারা যেন ওদের কথোপকথনের সাক্ষী হয়ে গেল। রুহির বড্ড ভালো লাগে স্বাদী এমন আবেগী কথা। কেন লাগে উত্তর নেই তার কাছে, শুধু অনুভব করে খুব খুব ভালো লাগে। কি রে হাঁপানো রোগী, এত চুপ কেন এখন? স্বাদী জিজ্ঞেস করলো। রুহির নত মুখশ্রী, ঠোঁট কেঁপে উঠল কিছু বলার তাড়নায়, তবে মুখে বলল না কিছুই, মনে মনে বলল, কারণ এই মুহূর্তটা আমি হারাতে চাই না। রুহির উত্তর আসতে ঠিক যেন পাপড়ির মতো কোমল। বিন্দু একা একা ছাদে উঠেছে, মাথার ভেতর পেঁচিয়ে আছে অর্ণের সেই কণ্ঠস্বর। তুই তো আটকে গেছিস আমার এই নীল চোখে। সে জানে সে পালাতে পারবে না, কিন্তু পেতে পারবে না বলেও তো জানে। কেন যেন মনে হচ্ছে সামনে কিছু একটা হবে, ভয়ঙ্কর কিছু, যেটা সম্পর্ক, বিশ্বাস, মান, অভিমান সব কেচে তুলবে। তার আগেই এখান থেকে দূরে সরে যেতে হবে। ঠিক তখনই ছাদের নিচ থেকে মেহেদির কণ্ঠ ভেসে আসে। বিন্দু, তোকে কিছু দেখাতে চাই, এখনই আসবি? হঠাৎ মেহেদিকে দেখে অবাক হলো বিন্দু। সে পুনরায় নিচে নামে। বিন্দু আসতেই মেহেদি তার মোবাইল স্ক্রিন সামনে ধরে। সিসিটিভি ফুটেজ, একজন মানুষ, হাতে শপিং ব্যাগ, মুখ দেখা যায় না ঠিকঠাক, কিন্তু তার হাঁটা বেশভূষা, পরনের পোশাক একই রকম হাঁটে অর্ণ। এই শার্টটাই সেদিন অর্ণ পড়েছিল, বেশ মনে আছে বিন্দুর। বিন্দু স্তব্ধ, বিমূঢ়, তার মাথা ফাঁকা ফাঁকা লাগে। মেহেদি ধীরে ধীরে বলল, আমি জানতাম তুই বিশ্বাস করিস বা না করিস, ওগুলো তোকে সেই দিয়েছে, আবার তোকেও দখল করে রাখতে চাইছে। সে জানে তুই দুর্বল, তাই তো তোকে নিজের কবজায় করতে চায়। বিন্দু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শপিং মলের এক কর্মচারীর কাছ থেকে কিছু টাকা খেলা ছিল, আর ছিল আমার জেদ। আমি হেরে যেতে পারি না বিন্দু, তুই আমার ছিলি, তুই এখনো আমার। দুশ্চিন্তায় বিভোর বিন্দু মেহেদির কথা অতটা খেয়াল করলো না। কি চাই অর্ণ? কেন তাকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে? নিজের সম্মান রক্ষা করতে হবে তাকে, যত দ্রুত সম্ভব পালাতে হবে এখান থেকে। বিন্দু চিন্তিত গলায় বলে, এটা তোর আর আমার মধ্যেই থাকুক, রুহির কানে তোলার দরকার নেই। মেয়েটা কষ্ট পাবে, আমি চাই না আমার জন্য ওদের সম্পর্কে ফাটল ধরুক। ছুটির দিন মানেই যেন বাড়ির বাতাসেও অলসতা ভেসে বেড়ায়। ঘুম ভাঙা সকালের রোদটা পড়ে জানলার পর্দায়। মা রান্নাঘরে খুন্তি নেড়ে নেড়ে ডাকে, আজ তো ছুটি, একটু আগেই খেয়ে নিস। বাড়ির ছোটরা কার্টুনে ব্যস্ত, আর বড়রা কারো হাতে কফির কাপ, কারো হাতে মোড়ানো পুরনো উপন্যাস। ঘর জুড়ে হালকা হাসির শব্দ, আর বারান্দায় ঝুলে থাকা সময়টা একটুও তাড়া নেই, শুধু প্রশান্তি। আজ শুক্রবার, তাই বিন্দুর কোনো পরীক্ষা নেই। প্রতিদিনের মতোই শিউলি ফোঁটা ভরেই উঠে সালাত আদায় করেছে। বিন্দু বারান্দায় শুক পাখির সঙ্গে গল্প করছে ফুল গাছ পরিচর্যার ফাঁকে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7টা। বিন্দু মাথায় কাপড় টেনে রুম থেকে বের হয়। শেখবাড়ির লিভিং রুম যেন ঘুমিয়ে আছে এখনো, নির্জন স্তব্ধ। হয়তো ছুটির দিন দেখে আর একটু এক্সট্রা ঘুমাচ্ছে সবাই। নিচে নামতে নামতে চোখ বুলাই ফাঁকা লিভিং রুমে। সে পা ফেলে এগিয়ে গেল কিচেনে। মীরা আর ঝুমা সকালে নাস্তা করতে ব্যস্ত। বিন্দু কিচেনে প্রবেশ করে কিছুটা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আজকে এত আয়োজন যে, কেউ আসবে নাকি? মীরা খুন্তি নাড়তে নাড়তে পেছন ফিরে তাকালো। বিন্দুকে কিচেনে দেখে বলল,
কেউ না এলেও বাড়িতে তো মানুষ কম নেই। আর তোর চেহারা কেন শুকনা শুকনা লাগছে? রাতে ঘুমাসনি? বিন্দু নিঃশব্দে হাসে। পরীক্ষার টেনশনে হয়তো এমন লাগছে। ঝুমা শশা কাটছে, এক টুকরো শশা মুখে পড়তে পড়তে বলল বিন্দু। মীরা চুলা থেকে পাতিল নামিয়ে চায়ের পাতিল বসিয়ে বলল, এত সকাল সকাল উঠেছিস কেন? কিছুক্ষণ শুয়ে থাকতি। এক্সাম নিয়ে চিন্তা করার কি আছে? ছাত্রী হিসেবে খারাপ নও, ভাগ্যে যা আছে তাই হবে। বিন্দু টুকুস টুকুস করে 2-3 পিস শশা খেলো। মীরা এটা দেখে বলল, খিদে পেয়েছে বুঝি? খাবার দি? শশা চিবাতে ভালো লাগছে। মীরা চুলো থেকে চা কাপে ঢালতে ঢালতে বলল, আচ্ছা, খেয়ে ওই চাটা তোর বাবাকে গার্ডেনে দিয়ে আয়। বিন্দু মাথা ঝাঁকে 2-3 পিস শশা হাতে উঠিয়ে চায়ের কাপ নিয়ে পা ফেলে বাড়ির বাইরে। গার্ডেনের একপাশে ফুলের বাগান, তার পাশেই রয়েছে ছাউনি দিয়ে ইট সিমেন্ট যুক্ত বসার স্থান। সেখানে বসে পত্রিকার কাগজ পড়ছে সাজ্জাদ রেজা। বিন্দু এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সামনে, মৃদু গলায় বলল,